ফিন বাংলা ভয়েসের আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি এস এম আলম, ফিনল্যান্ড থেকে। আজকেও আমরা বাংলাদেশের রাজনীতি এবং বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলবো। কি হতে যাচ্ছে বাংলাদেশের আগামী দিনগুলোতে। আমি ব্যক্তিগতভাবে যতটুকু বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করছি সুদূর প্রবাস থেকে, তাতে মনে হচ্ছে আসলে সামনের দিনগুলি অনেক কঠিন থেকে কঠিনতর হয়ে উঠছে প্রতিনিয়তই। একটি সুন্দর উপদেষ্টা পরিষদ আমরা দেখেছি, সে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে। আমরা সাধারণ জনগণ হিসেবে প্রত্যাশা এটাই করব যে তারা আসলে সত্যিকারের দেশ সংস্কার এবং এই যে দেশ নামক রাষ্ট্রযন্ত্র এটিকে অত্যন্ত উপযুক্ত সুস্থ সবল করেই আমাদের জাতির কাছে উপহার দিবে। তারপরে হয়তো আমাদের রাজনীতি প্রায়ই দেশটাকে পরিচালিত করবে। কারণ যে অভ্যুত্থানটি গড়েছে, এই অভ্যুত্থানের পরে আবার যদি বাংলাদেশ আগের অবস্থায় ফিরে যায়, আবার যদি নতুন করে দুর্বৃত্তায়নের রাজনীতি সংস্কৃতি চালু হয় বা কিংবা ঠিক অতীতের মতোই চলতে থাকে, তাহলে কিন্তু আসলে জাতি হিসাবে আমাদের আর কোনো ধরনের প্রত্যাশাই থাকা উচিত হবে না এবং থাকবেও না। যে প্রজন্ম যে স্পৃহা নিয়ে এই যে বৈষম্য বিরোধী আন্দোলন নেতা কর্মীদের সমন্বয়কদের ডাকে সারা বাংলাদেশের প্রতিটি মানুষ, শুধু ছাত্র জনতা নয়, সমস্ত অভিভাবক থেকে শুরু করে সমাজজীবীর মানুষ, সে তাদের আবেগটাকে নিয়েছে নিজের করে এবং তাদের আবেগটাকে বিশ্বাস করেছে। এই স্বৈরতান্ত্রিক ব্যবস্থা যেটা গড়ে উঠেছে এ যাবৎকালে, সেটার জন্য শুধুমাত্র আমরা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগকে দোষ দিলেই হবে না। আমরা পুরুষ রাজনৈতিক যে সংস্কৃতি বাংলাদেশে, সেটাকে আমাদেরকে এই করতে হবে এবং এই রাজনৈতিক সংস্কৃতির কারণে এর প্রতি ক্রমান্বয়ে শেখ হাসিনার সরকার হয়তো বারবার বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ক্ষমতায় দীর্ঘমেয়াদী বেশি দিন থেকেছে, যার জন্য বেশি মাত্রায় স্বৈরতান্ত্রিক হয়ে যাওয়ার সুযোগটা তার হয়েছে এবং তাকে এই স্বৈরতন্ত্র হওয়ার জন্য কিন্তু আমরা সকলেই সহযোগিতা করেছি। গত 15-16 বছর সুশীল সমাজ, শিক্ষক থেকে শুরু করে বুদ্ধিজীবী, যে সমস্ত সাংবাদিক কিংবা আরও যারা নিরপেক্ষতার দাবি করে, তারা কেউই কিন্তু আমরা অন্ধভাবে তেলবাজি করার চেষ্টা করেছি। শেখ হাসিনা যা কিছু বলেছে সবাই সেটাকে বাহবা দিয়েছে এবং তার হাতকে শক্তিশালী দেখিয়েছি যে ইজ দ্য রাইট এবং উনি যা করছে দিস ইজ দ্য বেস্ট ফর দ্য কান্ট্রি। এই যে তেলবাজি আমরা পুরো সমগ্র জাতি সবাই মিলে কিন্তু করেছি এবং সেটা করার কারণে উনি কিন্তু এত বড় এরকম স্বৈরতান্ত্রিক মাত্রায় পৌঁছে গেছে, যার জন্য শেখ হাসিনা যে ধরনের স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছিল, উনি কিন্তু পানিশমেন্ট পেয়েছে। এর চেয়ে বড় অপমান এবং দুঃখজনক ঘটনা নিশ্চয়ই, যেটা বাংলাদেশের সব এত পুরনো একটা দল এবং জাতির পিতা হিসাবে যাকে দাবি করা হয়, তার কন্যা, তারপরে এতদিন ক্ষমতায় থাকার সুযোগ, তাকে এইভাবে বিদায় নিতে হয়েছে, সেটা ছিল হৃদয় বিদারক, লজ্জাজনক এবং এটাকে আর কোনোভাবে জাস্টিফাই করার সুযোগ হবে না। কিন্তু শেখ হাসিনা শাস্তি পেয়েছে, সেটার জন্য আমরা যেরকম বলছি যে ওকে যেমন কর্ম তেমন ফল, কিন্তু এই শেখ হাসিনাকে আমরা যারা সহযোগিতা করেছি সবাই, আমাদের শাস্তিটাও তো হওয়া দরকার, তাই না? সেই শাস্তি হওয়ার জন্য এই যে ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে ধরনের পরিকল্পনা নিয়ে সামনে আগাতে হবে, তাদেরকে কিন্তু কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হবে। তাদের এই চ্যালেঞ্জটা আজকেই আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বক্তব্য শুনছিলাম, যেটি রংপুরে আবু সাইদের বাড়িতে উনি পরিদর্শন করেছেন, তাদের সাথে সাক্ষাৎ করেছেন, সেখানে চমৎকার একটি বক্তব্য দিয়েছেন, আমরা সেটি শুনব। আবু সাইদ এই মহাকাব্যের নায়ক এবং তার কারণে একটা পুরো জাতিকে আবার জাগিয়ে দিয়েছে, দুঃস্বপ্ন থেকে জাগিয়ে দিয়েছে, বর্বরতার থেকে জাগিয়ে দিয়েছে। আমরা একটা বর্বর জাতি হয়ে গেছি, সে সেটা দেখিয়ে গেল কত বর্বর আমরা হতে পারি। আমরা বর্বরতার চূড়ান্তে গিয়ে পৌঁছি। এই বর্বরতা থেকে মুক্তি পাওয়ার জন্য কি উপায়, সেটা জানার জন্য রংপুরে এসেছি, আবু সাইদের কাছে গেছি, তার কাছে মাপ চেয়েছি যে তোমাকে এই বর্বরতা থেকে আমরা মুক্তি দিতে পারিনি, ভবিষ্যতে যেন এটা না হয়, এটাই হলো আমাদের বিষয়। আপনারা সংবাদ মাধ্যম, আপনাদের মাধ্যমেই আমরা এটা জানতে পেরেছি
আপনাদের মহান শক্তি, এই শক্তিটাকে প্রয়োগ করে কিভাবে জাতিকে আবার একত্র করা যায়, এক পরিবার বানানো যায়। কেউ কাউকে মারার জন্য নয়। আমরা মারার জন্য দেশ বানাইনি, গড়ার জন্য দেশ বানিয়েছি। এই জিনিসটা পরিষ্কার করার জন্য আপনাদের মাধ্যমে আমরা একটা পরিবার, সবাই সবাইকে রক্ষা করব, সবাই সবার উপরে ওঠার চেষ্টা করব, সবাই মিলে এই জিনিসটা বুঝিয়ে দেওয়া। এবং যারা অপরাধী তাদের বিচার আমাদের করতেই হবে, তা নাহলে আমরা এটার থেকে মুক্তি পাবো না। এই আমরা গলাগলি করে বাঁচতে চাই, মারামারি করে না। আমরা একই পরিবার, সে হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক। এখন শুনছি বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু এটা নিয়ে আবার মারামারি করতেছে। কে কার বিরুদ্ধে লাগতে পারে, এদিকে এক মারামারি করলো আবার আরেক মারামারি। এইটা যেন না হয়। আমরা যেখানেই এরকম অত্যাচার হবে কারো উপরে, কোনো একটা উসিলা করে, এই ধর্মের উসিলা, অন্য কোনো উসিলা, সেটা রুখে দাঁড়াতে হবে। যা হয়ে গেছে সেটার থেকে আমরা মুক্ত হতে চাই, আমাদের পরিষ্কার করে ফেলতে চাই, আমরা পুনর্জন্ম লাভ করতে চাই। সেই জিনিসটা সবার জানান দেওয়া, আপনারা এটাকে উৎসাহিত করেন যে আমরা এক হই। যে যার মত আছে, যেভাবে আছে, ভাই 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 বোন, কত রকমের ঝগড়া হয়ে থাকবে, ভাই বোনের সম্পর্ক নষ্ট হয় না, কেন হবে? এই জাতির যে তরুণ সম্প্রদায়, তার যে সৃজনশীলতা, তার যে উদ্যম অন্য জাতির তুলনায় অনেক অনেক বেশি। এতটুকুন জায়গার মধ্যে আমরা 17 কোটি মানুষ থাকি। এই 17 কোটি মানুষকে আমরা আরো বহু উপরে নিয়ে যেতে পারি, শুধু এই গুতাগুতি, মারামারি, খুনাখুনি, এটার থেকে বাঁচছে, আর তো কিছু নেই। তো ওরা তো জানেই সবাই কি করতে হবে। বলো। ওগুলো সব নষ্ট হয়েছে বলে তো আজকে দুঃখের মধ্যে। কাজে আপনি এটা যদি পরিষ্কার না করেন আর যাবেন কোথায়? আবার বর্বরতার মধ্যে থেকে গেলেন। কাজে এটা পরিষ্কার করতেই হবে, এটার কোনো বিকল্প নেই। আপনি যতভাবেই বলেন, প্রত্যেকটা জিনিস, এটা এই না যে এই জিনিস নষ্ট হয়ে গেছে, ওরকম না, পুরো জিনিসটাই পচে গেছে। এই পচা জায়গাতে আবার নতুন তরতাজা জাতি আবার তৈরি করতে আমরা পারি। শুধু আমাদের সবাই একত্র হতে পারে, এটা করতে হবে, কঠিন হাত করতে হবে। কঠিন যদি না হন এটা পারবে না, ওই থেকে যাবে, মানে বীজ থেকে যাবে, বীজ থাকলে বিপদ। বাংলাদেশের পরিস্থিতিটা আসলে ঠিক ওই জায়গায় নাই যে এখানে দু একজনকে শাস্তি, ওইখানে তাকে জেল জরিমানা, তাকে ফাঁসি, কিংবা এই কারণে ওটা করলেই দেশটি কিন্তু সঠিক পথে আসবে না। বা যারা আমাদের রাজনীতিক হিসাবে বাংলাদেশটাকে শাসন করেছে, শুধু আওয়ামী লীগ না, বিএনপি থেকে শুরু করে জামাতের কথা যদি বলি, আরও যে সমস্ত রাজনৈতিক দল বাংলাদেশে আছে, সবাই কিন্তু ওই সংস্কৃতির অংশ এবং একই রকম চর্চা করেছে। কেউ হয়তো একটু বেশি, আবার কেউ হয়তো একটু কম। যার জন্য এই যে দুর্বৃত্ত যারা, তাদের তো শাস্তি হতেই হবে, বড় ধরনের পানিশমেন্ট। পাশাপাশি কিন্তু এ সমস্ত মানুষ সব জায়গায় তেলবাজি করে করে আমরা সহযোগিতা করি, এবং যে কোনো কিছুই আমরা চোখ বন্ধ করে খুবই ছোট ছোট স্বার্থের জন্য আমরা সেগুলোকে মেনে নিয়ে আমরা আমাদের যে অধিকার, আমাদের যে আত্মসম্মান বোধ, আমাদের পার্সোনাল ব্যক্তিত্ব, এগুলোকে উজাড় করে দিয়ে শুধু তেলবাজি নিয়ে ব্যস্ত থাকি। তাদেরকেও কিন্তু রিয়েলাইজেশন করতে হবে, এবং সেটা হবে আমাদের জনগণের বা আমাদের তৈলবাজদের জন্য একটা বড় পানিশমেন্ট, যা আমরা নিজেদের আত্ম উপলব্ধি করতে হবে। আমরা যেন অন্ধভাবেই মানে সব সময়ই তেল দিয়ে, এবং যে যখন ক্ষমতায় থাকে তার হাতকে শক্তিশালী করার, আসলে তো শক্তিশালী করা নয়, এটা শুধু তাকে একটা ভুল পথে পরিচালনা করার জন্য সহযোগিতা করা। এবং সেই কারণে যারা যখনই ক্ষমতায় থেকেছে, আমরা এখন এই মুহূর্তে হয়তো আওয়ামী লীগের নেতাকর্মী এবং আওয়ামী লীগের সরকার প্রধান যিনি ছিলেন তাকে দোষারোপ করছি বেশি মাত্রায়, আমরাও কিন্তু কম দোষী নয়। যার জন্য ঠিক একই রকম মাত্রায় পানিশমেন্ট না হলেও কিছু না কিছু গিলটি ফিলিংস আমাদের সকলের কিন্তু থাকা দরকার। আমরা যে বলে থাকি যে আমরা তো ভয়ে বলতে পারি না, যেরকম আমি ব্যবসায়ী নেতৃবৃন্দের বক্তব্য শুনছিলাম যে তারা তো
অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করবে। যখন সাংবাদিকরা প্রশ্ন করলো, তো আপনারা তো গত 15-16 বছর যাবত সবসময় বলে এসছেন সরকারকে যে শেখ হাসিনার সরকার বারবার দরকার এবং তার হাতকে শক্তিশালী করার জন্য যা কিছু প্রয়োজন আপনারা করেছেন, এটা কেন? ওনারা বলেছেন যে আমাদের তো দুটো মাথা নেই, আমাদের তো মাথা একটা। এটা আসলে গ্রহণযোগ্য কোনো উত্তর হতে পারে না। এই যে ব্যবসায়ী যারা দেশটাকে দেশের মূল, যারা ব্যবসা বাণিজ্য করছে, দেশটাকে সার্ভিস দিচ্ছে, আমি বলবো যে ব্যবসা করে হয়তো প্রফিট করছে, পাশাপাশি কিন্তু সার্ভিস দিচ্ছে, কিন্তু তারা ওই সার্ভিসের মেন্টালিটি না রেখে ওই ব্যবসার ভিতরেও দুর্বৃত্তায়নের কালচারটা নিয়ে এসছে, যাই কারণেই ওই দুর্বৃত্ত করে, স্টক করে, তারপর দাম বাড়িয়ে সিন্ডিকেট করে এই ব্যবসার মুনাফাটা একেবারে পুঞ্জীভূত মুনাফা কয়েকটি সিন্ডিকেটের মধ্যে নিয়ে আসার জন্যই মূলত কিন্তু এই ব্যবসায়ীরা এই ধরনের সরকারি শক্তি এবং সরকারের এজেন্টগুলোকে ব্যবহার করার চেষ্টা করে। তো এটা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এই সমস্ত লোকগুলাই কিন্তু আগামী যারা ভবিষ্যতে সরকারে আসবেন বা দেশ পরিচালনার দায়িত্ব পাবেন, তাদেরকেও কিন্তু ভুলভাবে পরিচালনা করার জন্য ঝাঁপিয়ে পড়বে। যেমনটি এখনও যারা ইন্টারিম গভর্নমেন্টে আছে তাদেরকেও কিন্তু ভুল পথে পরিচালনা করার জন্য চেষ্টা করবে। সেই কারণেও কিন্তু আমি একটু শঙ্কিত, এবং এই মুহূর্তে যে ইন্টারিম গভর্নমেন্ট যারা আছে সমস্ত রাজনৈতিক দল সবাই মিলে তাদেরকে সহযোগিতা করা দরকার, যেন দ্রুত তারা বাংলাদেশের মৌলিক যে কাঠামোটা পরিবর্তন করা দরকার সেটি করে দিতে পারে। মৌলিক কাঠামো পরিবর্তন করে একটি সুন্দর ইলেকশন দিয়ে জনগণের কাছে বলা যে তোমরা এখন তোমাদের নেতৃত্বকে চুজ করে নাও, সেই নেতৃত্বরাই যেন আগামী বাংলাদেশ পরিচালনা করতে পারে সুন্দরভাবে। এবং এটি একটি রাজনীতি, একটি চলমান প্রক্রিয়া, যার জন্য একবার কেউ ক্ষমতায় আসলে সে সারা জীবন থাকতে হবে। ফার্স্ট এটাই কিন্তু ব্রেক করতে হবে। রাজনীতি হলো মানুষের জন্য কাজ করা, দেশের জন্য কাজ করা একটা দায়িত্ব। রাজনীতিতে যারা আসছে তাদের সবাইকে উপলব্ধি করতে হবে এটা কোনো ব্যবসার জায়গা না, তাদের কিন্তু সবচেয়ে বেশি দায়িত্ব, তাই না? আমরা যারা চাকরি বাকরি করি কিংবা যে সমস্ত মানুষ পড়াশোনা শেষ করে চাকরি করে, তারা কিন্তু শুধুমাত্র তার ব্যক্তি এবং তার ব্যক্তির জীবনের দায়িত্ব নিচ্ছে যে চাকরি করতে হবে, বেতন পেতে হবে, আমার সংসারটা চলবে। তারপরে যদি কিছু টাকা বাকি থাকে সে হয়তো ভালো কাজে ডোনেট করলো। কিন্তু একজন রাজনীতিবিদ সে কী করে? তার তো এটা চাকরি নয়, তার হলো যে দেশের জন্য, রাষ্ট্রের জন্য নীতিমালা প্রণয়ন থেকে শুরু করে রাষ্ট্রের ভালোর জন্য কাজ করা। ইটস এ বিশাল কাজ। এটা আমি বলবো যে ওটাই আসলে মূল কাজ। যে সমস্ত সন্তানেরা, যে সমস্ত প্রজন্ম বা যারাই এই রাজনীতিতে আসবে, আমি মনে করি তারা আসলে মহৎ সন্তান হিসাবে দেশের জন্য বিবেচিত হবে। সেই কারণে আমাদের রাজনীতিটা ওরকম করেই গড়ে দেওয়া উচিত যেন বাংলাদেশের সবচেয়ে মেধাবী এবং যাদের ভিতরে ওই ধরনের স্পৃহা আছে, দেশের জন্য কাজ করার, নেতৃত্ব দেওয়ার মতো বাসনা আছে বা গুণাবলী আছে, তারাই কেবল নেতৃত্বে আসবে এবং দেশ গড়ার কাজে অংশগ্রহণ করবে। এবং আগামী বাংলাদেশ বিশ্বের অন্যান্য উন্নত দেশগুলোর সাথেও কম্পিট করে সারা পৃথিবীতে কন্ট্রিবিউট করবে একটি উন্নত দেশ হিসাবে। বারবার আমাদের বাংলাদেশ ভুল করুক এটা চাই না। আমি বাংলাদেশের নাগরিক হিসাবে এবং প্রবাস থেকে আরও আমাদের সকল প্রবাসীদের প্রত্যাশা আগামীর বাংলাদেশ হবে সুস্থ, সুন্দর, ন্যায়ভিত্তিক এবং মানুষের জন্য বাংলাদেশ। সবচেয়ে বড় কথা, এটা গুটি কয়েক কোনো নেতা নেত্রীর জন্য বাংলাদেশ নয়, এটা হলো সকল মানুষের বাংলাদেশ। যারা নেতৃত্ব দিবে তারা কেবলই দায়িত্ব পাবে, সেই দায়িত্বের যদি সঠিকভাবে পালন করতে না পারে তাহলে তারা চলে যাবে, আর অন্যরা নতুন করে দায়িত্বে আসবে, তারা আবার পালন করবে, এভাবেই সম্মিলিতভাবে। এবং এখানে কোনো গ্রুপ থাকবে না যে সংখ্যালঘু, সংখ্যা গরু, এরকম কেউ না। বাংলাদেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, প্রত্যেকেই এদেশের মানুষ, সেখানে আলাদাভাবে কোনো ধরনের ক্লাসিফিকেশন করার দরকার নাই। এবং এখন যা হচ্ছে সবগুলাই কিন্তু রাজনীতির জন্য হচ্ছে। একটা দেশে কত ধরনের ষড়যন্ত্র থাকে, যেরকম আন্তর্জাতিক ষড়যন্ত্র থাকে, যেমনটি চলছে ভারতে বাংলাদেশকে অস্থিতিশীল করে নেওয়ার জন্য ওদের মিডিয়াগুলো উঠে পড়ে লেগেছে। আমরা দেখছি তারা কি ধরনের খবরাখবর প্রচার করছে। ইন্ডিয়ার মিডিয়াগুলো যদি আপনি দেখেন তাহলে মনে হবে যে বাংলাদেশ জলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে, বাংলাদেশের শুধু সব
সাম্প্রদায়িক দাঙ্গা, সাম্প্রদায়িক হামলা ছাড়া আর কিছুই হচ্ছে না। অথচ এখানেও যে তরুণরা এত চমৎকার অর্জন করেছে, বাংলাদেশটাকে সুন্দর করে গড়ার জন্য একটা নতুন অভ্যুত্থান করে এখন নতুন প্রতিজ্ঞা নিয়ে সামনের দিকে আগিয়ে চেষ্টা করছে, সেগুলোর দিকে কিন্তু কোনো নজর নাই। আর অন্যদিকে এই 16 বছরের স্বৈরতান্ত্রিক অবসান হয়েছে ঠিকই, কিন্তু তার ধারাবাহিকতা, তার যে সুবিধাবাদী গোষ্ঠী তারা তো রয়েই গেছে। এবং আপনারা বা আমরা তো এটা খুবই স্বাভাবিকভাবে বুঝতেই পারি, ওই স্বার্থ গোষ্ঠী যারা এখনও ভয়ে আছে যে তাদের কি হবে, সেই কারণে তারা অস্থিতিশীলতা করার চেষ্টা করছে। আজকেই আমি দেখলাম যে আর্মিদের গাড়িতেও কিন্তু আগুন দিয়েছে সেই গোপালগঞ্জে, এবং তাদের মিছিলগুলাতে একেবারে সরাসরি বিভিন্ন ধরনের অস্ত্র, দা থেকে শুরু করে বিভিন্ন ধরনের অস্ত্র নিয়ে তারা মিছিল করছে, এবং তারা শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে চায়। গুড, খুবই ভালো, কিন্তু এই ফিরিয়ে আনার যে দাবিটা, সেটা দা কিংবা লাঠি সোঁটা, অস্ত্র এগুলা নিয়ে করার তো প্রয়োজন নেই। তবে এই ধরনের সন্ত্রাসীর কোনো জায়গা যেন বাংলাদেশের রাজনীতিতে না থাকে, এবং সেটা শুধু আওয়ামী লীগ নয়, যারা বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে জামাত থেকে শুরু করে যারাই এখন রাজনীতিতে অংশগ্রহণ করতে চাইবে, তারা কেউই এই ধরনের দুর্বৃত্তায়ন, অস্ত্রের ঝঞ্ঝনানি, কারো বুক খালি করা, তারপরে আয়না ঘরের মতো এরকম গোপন এইগুলা যেন না থাকে। বাংলাদেশ হবে সকলের নিরাপদ, এবং সবাই যেন বুক ফুলিয়ে হাঁটতে পারে, এবং সকলের মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে, এটাই আমাদের কামনা থাকবে। আমরা আসলে প্রত্যাশা করব আমাদের যে সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সবার বিষয়ে হয়তো বিভিন্ন জনের বিভিন্ন ধরনের মতামত থাকতে পারে, কিন্তু আমরা সামগ্রিকভাবে এই সংকটকালীন সময়ে সবাই সহযোগিতা করি, তারা যেন ভালো কাজ করে এবং সচেতন থাকে, তারা যেন কোনো ধরনের ভুল না করে। এবং আমার দৃঢ় বিশ্বাস যে তারা হয়তো ভুলের সংখ্যাটা কম হবে। ছাত্র জনতারা পাশে আছে। আর কেমন ছিল গত 15 থেকে 16 বছর আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ? বড় চ্যানেল আয়ের তৃতীয় মাত্রার যিনি উপস্থাপক এবং পরিচালক জিল্লুর রহমান, তার বিশ্লেষণটা আমার ভালো লেগেছে। আমার মনে হয় যে ওই রকম স্পষ্ট করে গত 15-16 বছরের যে স্বৈরতান্ত্রিক ব্যবস্থা যেভাবে কাজ করেছে রাষ্ট্রযন্ত্র, তার বিশ্লেষণের পরে আমাদের আর বলার কিছু থাকে না। চলুন জিল্লুর রহমানের বিশ্লেষণটা শুনি, তাহলে আমাদের অ্যাটলিস্ট আবারও আমাদেরকে মনে করিয়ে দিবে যে আগামীর বাংলাদেশ কেমন হওয়া উচিত। এত সংগ্রাম, এত ত্যাগ এবং এতগুলো তাজা প্রাণের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হলো, সেই বাংলাদেশ কি আদৌ একই রকম রাজনীতিতে ফিরে যাওয়া উচিত হবে কিনা? কেউ এটাকে বিপ্লব বলছেন, কেউ একটা অভ্যুত্থান বলছেন, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে স্বৈরাচারের বিদায় হচ্ছে। স্বৈরাচার পালিয়ে গেছে। একদিন আগেও যিনি বলেছেন শেখ মুজিবের মেয়ে দেশ ছেড়ে পালায় না, তিনি পালিয়ে গেছেন। আমরা আরেক স্বৈরাচারকে দেখেছিলাম, হুসেন মোহাম্মদ এরশাদ, যিনি অবশ্য পরে বলেছেন আমি যদি স্বৈরাচার হই তাহলে এরা কি। তিনি কিন্তু পালিয়ে যাননি, জেলে গিয়েছিলেন। কিন্তু শেখ হাসিনা পালিয়ে গেছেন, তাকে পালিয়ে যেতে হয়েছে। যে দম্ভ এবং অহংকার, যে লুটপাটের রাজত্ব, অসংখ্য মায়ের বুক খালি যেভাবে করেছেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, শুধু রাজনৈতিক নেতাকর্মী না, বিএনপি সহ, জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, বামপন্থী সংগঠনগুলো অনেকে সাফার করেছেন। সাধারণ মানুষ শুধুমাত্র ফেসবুকে একটা ছোট্ট মত প্রকাশের জন্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট দিয়ে সাফার করা হয়েছে। এখানে আয়না ঘর তৈরি হয়েছে, এখানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে, এখানে গুম করা হয়েছে মানুষকে। একজন গেছেন, তিনি বেঁচে আছেন না মারা গেছেন, তার সন্তানরা, পরিবার জানে না, কোনোদিন জানতে পারবে না। মানুষকে অসম্মান করেছে গত 15 বছরে। অধিকার তো কেড়ে নিয়েছিল এই সরকার, ভোটের অধিকার, মানবিক অধিকার, শ্রম অধিকার, কোনো অধিকার মানুষের ছিল না। অর্থনৈতিক অধিকার, দেশটা তারা তাদের বানিয়ে ফেলেছিল। প্রধানমন্ত্রী মনে করতেন, বিগত দিনের মানে সাবেক প্রধানমন্ত্রী, যে উনি স্টেট, শি ইজ দ্য স্টেট। একটা রাষ্ট্রের জন্য পুলিশ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান। আজকে সেই পুলিশ মাথা তুলে দাঁড়াতে পারে না, তার কোনো নৈতিক ভিত্তি নেই।
সে ভয় পায় মানুষকে। অথচ একজন পুলিশ কর্মকর্তা কয়েকদিন আগে বলছিলেন যে আমাদের 2 লক্ষ পুলিশ আছে, আমরা সব দেখে নিব। 18 কোটি মানুষের বিরুদ্ধে 2 লক্ষ পুলিশ দিয়ে সব ঠিক করে ফেলবার পরিকল্পনা করেছিলেন। এই স্বৈরাচার বিশেষ করে 14 থেকে 24 পর্যন্ত যা করলেন শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা, তার চামচা গোষ্ঠী, এটা সহ্য করবার মতো নয়। আমি অনেকবার বলেছি, অভিশাপ দরকার নেই। এক একটা মানুষের যে দীর্ঘশ্বাস, তা এদেরকে একদিন শেষ করে দিবে, এবং সেই শেষ কিন্তু তার শেষের পথে। আমরা চাই কিংবা না চাই, আমরা বলছি যে এটা আমাদের দ্বিতীয় বিজয়। আমরা স্বাধীন হয়েছি। আমরা যে নিপীড়ন দেখেছি, নির্যাতন দেখেছি, সেটা আমরা পাকিস্তান আমলও দেখিনি। গত 53 বছরের মধ্যে এই শাসনামল ছাড়া এর আগেও অতটা দেখিনি। আমাদের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে। আমরা আশা করি সেগুলো আমাদের পুনর্গঠন করতে হবে খুবই দ্রুততার সঙ্গে। আমাদের অনেক ধরনের সংস্কার করতে হবে। আমাদের অর্থনীতিটাকে শেখ হাসিনা শেষ করে দিয়ে গেছেন, শিক্ষা স্বাস্থ্য সব শেষ করে দিয়েছেন। আমি বিশ্বাস করি অনেক রকমের সমালোচনা থাকতে পারে, প্রত্যেকটা মানুষ সম্পর্কে থাকতে পারে, আমার সম্পর্ক থাকতে পারে। তারপর আমি বলি, প্রফেসর মোহাম্মদ ইউনূস একমাত্র যার কোনো বিকল্প নেই বাংলাদেশকে পুনরুদ্ধার করবার জন্য। আমি বিশ্বাস করি সেটা। তার যে কোনো দুর্বলতা নেই, তার যে কোনো সমালোচনা নেই, সেটা আমি বলবো না। এবং সমালোচনা করাও যাবে না, সেটা যদি তিনিও মনে করে থাকেন বা তার নতুন সরকারও যদি সেটা মনে করে থাকে, আমি বলবো তাহলে গণতন্ত্রের কবরে আবারও তারা কফিনে পেরেক ঠুকে দিচ্ছেন। সেটা আমি বিশ্বাস করি হবে না। কিন্তু প্রফেসর মোহাম্মদ ইউনূস আমি মনে করি বাংলাদেশের অর্থনীতিকে আবার পুনরুদ্ধার করতে পারবে।